যেটা আর কি এথিক্যাল তার ঠিক অপোজিটটাই ইমোরাল ম্যানেজার করে সব সময়। হি অনলি কেয়ারস অ্যাবাউট হিমসেলফ এন্ড কোম্পানিজ গেইন। তার মানে শুধুমাত্র সে নিজের এবং কোম্পানির প্রফিটের কথাই চিন্তা করে, রাইট? and understands right from wrong yet chooses to do wrong। তার মানে সে জানে কোনটা রাইট কোনটা রং, তারপরেও সে রংটাই চুজ করে। তাহলে এটা কি আপনার একদম ইমোরাল, যার মধ্যে কোনো মোরালস ভ্যালুস নেই অ্যাকচুয়ালি, রাইট? এরপরে এখানে একটা সিনারিও দেয়া আছে। আমরা সিনারিওটা আমি এখানে ডিসকাস করছি না, আপনারা এটা একটু দেখে নিন। সিনারিও মানে কি, আপনাকে একটা হচ্ছে কেস দেয়া হবে, প্রশ্নে হচ্ছে এরকম থাকতে পারে, ধরেন এরকম একটা সিনারিও আপনাকে দেয়া থাকলো। আচ্ছা, একটা আমি এক্সপ্লেইন করি। হ্যাঁ, লেটস সে আ মার্কেটিং এক্সিকিউটিভ in a pharmaceutical company is aware that the advertising team is amplifying the effectiveness of a new drug in promotional materials। তার মানে আপনার কি বললো, একজন মার্কেটিং এক্সিকিউটিভ একটা ফার্মাসিউটিক্যাল, একটা হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, একটা ওষুধের কোম্পানি, একজন মার্কেটিং এক্সিকিউটিভ কি দেখলো যে হচ্ছে তার টিম, তার যে অ্যাডভার্টাইজিং টিম আছে, ওরা কি করতেছে, ওরা একটা নতুন একটা হচ্ছে ওষুধের প্রমোশনাল ম্যাটেরিয়াল ইফেক্টিভ করার জন্য রং কিছু অ্যাডভার্টাইজ করছে। হ্যাঁ, এটা সে নোটিস করলো। এখন সে কি করবে, সে কি হচ্ছে এখানে চ্যালেঞ্জটা কি, ডিসাইডিং ওয়েদার টু রিপোর্ট দ্য মিসলিডিং অ্যাডভার্টাইজিং প্র্যাকটিসেস। মানে ও কি এটা রিপোর্ট করবে নাকি ও চুপচাপ থাকবে যে আচ্ছা ঠিক আছে। এখানে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যদি অ্যাডভার্টাইজ হয় ঠিকঠাক মতো, প্রমোশন যদি হয় ড্রাগের, তাহলে ড্রাগটা বেশি সেল হবে, রাইট? তাহলে কোম্পানির প্রফিট হচ্ছে, রাইট? এখানে ড্রাগ মানে কিন্তু ওষুধ আছে, হ্যাঁ? সো আপনার ওষুধটা বেশি সেল হলে তো কোম্পানির গেইন আছে, প্রফিট হচ্ছে। কিন্তু আপনি যে মিসলিড করছেন অ্যাডভার্টাইজ প্র্যাকটিসের, হ্যাঁ, এটা তো আপনি একটা আনএথিক্যাল কাজ করছেন। সো আপনি অ্যাজ আ মার্কেটিং এক্সিকিউটিভ আপনার এখানে করণীয়টা কি? সো এখানে যেটা করণীয় সেটা এখানে সলিউশন দেয়া আছে খুব সুন্দরভাবে। কি করতে হবে, অবশ্যই আপনার মোরাল কারেজ দেখাতে হবে, আপনার রিপোর্ট করতে হবে, রাইট? এন্ড আপনার একটা অল্টারনেটিভ সলিউশন দিতে হবে, যে অল্টারনেটিভ কিভাবে আপনি এটাকে মার্কেটিং করতে পারেন। ঠিক আছে? তাহলে কি হবে, আপনি দেখেন এন্ড আপনার এই ইমোরাল অ্যাকশনস হচ্ছে আপনার কি করতেছে, আপনার কোম্পানির ইন্টিগ্রিটি মেইনটেইন করতে গিয়ে তো আপনি ইমোরাল অ্যাকশন নিতে পারেন না, রাইট? সো এটা আপনার প্রিভেন্ট করতে হবে। আচ্ছা, সো এরপরে আসেন মোরাল ম্যানেজার বা মোরাল ম্যানেজমেন্ট। মোরাল ম্যানেজমেন্ট কি বুঝতেই পারতেছেন, মোরাল ম্যানেজমেন্ট হচ্ছে যে কিনা এথিক্যাল বিহেভিয়ারকে একসেপ্ট করে এবং এটাই ইমপ্লিমেন্ট করে, যে কিনা অনেস্ট, রাইট? যে কিনা যার কিনা ডিসঅনেস্টি নেই, তাদের স্ট্যান্ডার্ডস, তারা হচ্ছে হাই স্ট্যান্ডার্ড থাকে এবং তারা অ্যাম্বিশিয়াস থাকে। তার মানে হচ্ছে আপনারা দেখবেন যে মোরাল ম্যানেজমেন্ট যদি আপনি একসেপ্ট করেন, তাহলে ইনিশিয়ালি আপনাদের খুব বেশি লাভবান না হলেও ইন দ্য লং রান কিন্তু সাকসেস রেটই অনেক বেশি থাকে। ঠিক আছে? সো এখানে মোরাল ম্যানেজমেন্ট খুব বেশি বোঝানোর কিছু নেই, এটা বোঝাই যাচ্ছে যে মোরাল ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে এথিক্যাল যে কন্ডাক্ট গুলো আছে, কোড অফ কন্ডাক্ট গুলো, রুলস গুলো আছে, এগুলো মেনেই সবসময় কাজ করে, রাইট? আচ্ছা, এখন দেখেন অ্যামোরাল ম্যানেজমেন্ট। অ্যামোরাল ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কি, আমরা পড়লাম কি, ইমোরাল ম্যানেজমেন্ট দেখলাম আর মোরাল ম্যানেজমেন্ট দেখলাম, তাই না? ইমোরাল হচ্ছে আনএথিক্যাল, মোরাল হচ্ছে এথিক্যাল, রাইট?
ঠিক আছে, সে মাঝখানে মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে। কিরকম? এই ধরনের লোকরা খুব বেশি আছে অর্গানাইজেশনে, হ্যাঁ খুব বেশি, মানে এদের সংখ্যাই সব থেকে বেশি। আচ্ছা কিরকম? এদের মধ্যে আবার দুইটা টাইপ আছে, দুই ধরনের আছে। কিরকম? একটা হচ্ছে ইন্টেনশনাল, মানে বুঝে শুনে অ্যামোরাল ম্যানেজার হয়। হ্যাঁ বুঝে শুনে কিরকম? ডাজ নট কেয়ার অ্যাবাউট এথিক্যাল ফ্যাক্টরস, তার মানে এথিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে এগুলোর প্রতি খুব বেশি কেয়ার করে না, তারা খুব বেশি কেয়ার করে না। মে অবজার্ভ এথিক্যাল কনসিডারেশনস ইন পার্সোনাল লাইফ, মানে তাদের পার্সোনাল লাইফে তারা এথিক্যাল প্র্যাকটিস করতে পারে কিন্তু অর্গানাইজেশনে করে না। বুঝতে পারছেন? মানে তারা এথিক্স বোঝে, তাদের মোরাল ভ্যালুস আছে, তারা পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্টও করে, বাট অর্গানাইজেশনে তারা একটু কেয়ারলেস থাকে, তারা এগুলো নিয়ে এত কেয়ার করে না, মানে বুঝতে চায়, মানে এত কিছু তাদের চিন্তা করার টাইম নাই। ঠিক আছে, এরকম। সো বিলিভস দ্যাট ethical standards which require doing more than what is required by the law is unrealistic in the tough competitive world of business. বুঝতে পারছেন? তার মানে তারা এই ধরনের একটা ধারণায় বিশ্বাসী যে আপনার লয়ের বাইরে যেটা আছে, মানে এমন কিছু করা যেটা করলে আপনি জেলে চলে যাবেন, এটা ছাড়া বাকি যা আপনার আনএথিক্যাল ব্যাপার আছে এগুলো নিয়ে আসলে মানে এত চিন্তা করার মতো সময় নেই, বা ইউজলেস এত বেশি চিন্তা করা। কেন ইউজলেস? কারণ এগুলো নিয়ে আপনি এত বেশি চিন্তা করলে বা করে থাকলে এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডের মধ্যে, কম্পিটিশনের যুগে আপনি আগাতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই ধারণায় তারা বিশ্বাসী, রাইট? এই ধারণায় আমরা অনেকেই বিশ্বাসী নাকি মোটামুটি। এটা হচ্ছে ইন্টেনশনালি আপনি অ্যামোরাল ম্যানেজার, হ্যাঁ আপনি বুঝে শুনেই অ্যামোরাল। ওকে, খুব কমন লাগতেছে না যে এটা তো এরকম? তো আমিও ভাবি মনে হয় মাঝে মাঝে, রাইট? আচ্ছা, এরপরে আসেন আনইনটেনশনাল। এটা আরো ভয়াবহ। মানে কিরকম ভয়াবহ দেখেন, কেয়ারলেস অ্যাবাউট এথিক্যাল ফ্যাক্টরস, মানে জানেও না, জানতে চায়ও না। মানে কিছু বোকা টাইপের লোক থাকে না, যে ওরা যেভাবে চলছে চলুক, হ্যাঁ এভাবেই চলছি, সারা জীবন চলছি, আমরা আগাবো না, পিছাবো না, কিছুই করবো না, দরকার নাই, যা আছে যেভাবে আছে চলতে থাকবো, এটা এরকম। So does not pay attention to the concept of business ethics, মানে তারা বিজনেস এথিক্স এর যে কনসেপ্টটা, এটার প্রতি তাদের কোনো অ্যাটেনশনই নাই, তারা এটা সম্পর্কে জানতেই চায় না যে বিজনেস এথিক্সটা আসলে কি, বা বিজনেস, একটা বিজনেস করতে হলে সেটা যেই বিজনেসই হোক, বা ইঞ্জিনিয়ারিং করতে হলে যে একটা এথিক্যাল ব্যাপার মেনে যে ইঞ্জিনিয়ারিং করতে হবে, এটা তারা মানে অ্যাটেনশনই দিতে চায় না। ওকে, এটা তারা জানতেই চায় না। Doesn't give any serious thought to the unethical consequences of business which may appear immoral. Okay, so আমরা তিন ধরনের ম্যানেজার সম্পর্কে জানলাম। একটা হচ্ছে আপনার moral manager, immoral manager and amoral manager. Amoral manager এর মধ্যে দুই টাইপের ম্যানেজার থাকে, একটা হচ্ছে ইন্টেনশনালি অ্যামোরাল আর একটা হচ্ছে আনইনটেনশনালি অ্যামোরাল। ওকে, আচ্ছা এখন আসেন আরেক ধরনের মানুষ সম্পর্কে জানুন। ঠিক আছে, আচ্ছা হুইসেল ব্লোয়ার, মানে যারা হচ্ছে কি বাঁশি বাজায়, তাই না? whistle blow করে। আচ্ছা whistle blow, that means এমন লোক যারা কিনা কোনো রং ডুইং দেখলে নিজেদের অর্গানাইজেশনে বা নিজেদের ডিপার্টমেন্টে যদি কেউ দেখে যে কোনো কিছু আনএথিক্যাল হচ্ছে বা এটা পাবলিকলি অনেক হার্ম করতে পারে অনেক মানুষকে, তারা চুপ থাকতে পারে না, তারা কি করে আপনার প্রতিবাদ করে এবং
কাজ না হলে এটা ডিসক্লোজ করে দেয় বাইরে। ডিসক্লোজ করে দেয় মানে হচ্ছে আপনার অন্যান্য ডিপার্টমেন্ট বলতে পারেন বা ডিপার্টমেন্ট হেড বলতে পারেন বা অথরিটি বলতে পারেন, তাদেরকে জানিয়ে দেয়। এদেরকে বলা হয় হুইসেল ব্লোয়ার, যেটা কিনা খুবই রেয়ার। হ্যাঁ, কেন রেয়ার? কারণ হুইসেল ব্লোয়ারদের অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে অনেক বেশি বিপদ আছে, রাইট? আপনি এরকম একটা কাজ করলে তো আপনি চাকরি চলে যেতে পারে, রাইট? সো আপনি কেন করবেন? সো আমার বস বলছে, আমি বললো ওনার হায়ার অথরিটি, আমি তো মাইক্রো আমাদের জুনিয়র আছে তাদের হাতে, তাদের কোনো কথা আমি হয়তো বলে দিচ্ছি তাদেরকে। হ্যাঁ, জুনিয়রদের না, ধরেন আপনার বসই একটা রং ডুইং করতেছে আপনার ডিপার্টমেন্টে, তাহলে আপনি কি করবেন? যে এটা আপনার কাছে আনএথিক্যাল লাগতেছে, এটা কোনোভাবেই উচিত না। লেটস সে আপনি একটা হচ্ছে ব্রিজের কনস্ট্রাকশনের জন্য একটা হচ্ছে প্রজেক্ট পেয়েছেন, হ্যাঁ? তো এই কনস্ট্রাকশন বিজনেসটা যে আপনি করছেন, এখানে যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হচ্ছে, ধরেন যে আপনার ডিপার্টমেন্টের যে হেড, সে আপনাদেরকে বললো যে ম্যাটেরিয়ালস খুব ভালো দেওয়ার দরকার নেই, হ্যাঁ, এটা মোটামুটি মানে মিডিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিলে আপনার লেটস সে ব্রিজটা হচ্ছে 5 বছর পরে 7 বছর পরে মোটামুটি একটা ঝামেলা হইতে পারে। তো ব্রিজে যে কনস্ট্রাকশনে যে ঝামেলা হতে পারে, একটা সেফটি ইস্যুস হয়ে গেল 5 বছর পরে, যদি ঝামেলা হয়, আপনারা যে বিয়ে করছেন যে ঝামেলা হতে পারে, নাও হতে পারে, তো আপনারা করে ফেলবেন, রাইট? যে মিডিয়াম কোয়ালিটির একটা ম্যাটেরিয়ালস দিয়ে করে ফেলবেন। হায়ার কোয়ালিটি দিতে গেলে তো দাম বেশি পড়বে, খরচ বেশি হবে, কস্টিং কেন করবেন, রাইট? এখন এই 5 বছর পরে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন কি হবে? এটা দিয়ে তো অনেক মানুষ চলাচল করবে, তাই না? সো কাইন্ড অফ রানা প্লাজার ঘটনা চিন্তা করেন, তাই না? সো এখানে কি হয়েছিল? অনেক মানুষ মরে গেল না? তো বিল্ডিংটা নিশ্চয়ই কনস্ট্রাকশনের প্রবলেম ছিল, অবশ্যই। পরে তো এটাও নিউজে এসেছে যে কনস্ট্রাকশনের প্রবলেম ছিল। যদি ভূমিকম্প হয় তাহলে? ভূমিকম্প তো এটা তো ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারালি তো হতে পারে। ন্যাচারালি তো আপনার একটা বিল্ডিং হচ্ছে পড়ে যাবে না, ন্যাচারালি কি একটা বিল্ডিং হবে? হতে পারে না। আল্লাহর ইচ্ছা হলে অবশ্যই ভূমিকম্প হবে বা এরকম অবশ্যই আপনার গাফিলতি থাকলেই এটা হবে, আদারওয়াইজ কনস্ট্রাকশন এখন যাদের মৃত্যু ওইভাবে আছে তারা কি মারা যাবে না? সেটা তো এই যে বললাম, যদি ন্যাচারাল ডিজাস্টার হয় সেটা তো ডিফারেন্ট কেস, সেটাকে আপনি এক্সাম্পলে আনতে পারবেন না। কিন্তু আপনি ধরেন আপনার বিল্ডিংটা যদি পড়ে যায়, এটার রেসপন্সিবিলিটি কার? আল্লাহ চাইছে তাই পড়ে গেছে, এটা কি হয়? অবশ্যই ত্রুটি আছে জন্যই এরকম হলো। মানে ও হচ্ছে যেভাবে হোক, এই যে একটা হচ্ছে অ্যামোরাল ম্যানেজার, মানে হয় কি যে যারা এরকম অ্যামোরাল ম্যানেজার বা ইমোরাল ম্যানেজার, তারা কিন্তু এরকম হচ্ছে অনেক যুক্তি দিতে পারবে বা চাইবে যে হচ্ছে এরকম দিয়ে আমি, তাহলে আমার তো কোনো দোষ নাই, তাই না? তো মানে বিষয়টা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা হলে অবশ্যই সবকিছুই আল্লাহর ইচ্ছা বা সৃষ্টিকর্তার ইচ্ছা। এখন বিষয়টা হচ্ছে যে একটা বিল্ডিং যদি পড়ে যেতে হয়, তাহলে অবশ্যই এমনি এমনি পড়বে না, হ্যাঁ? আপনার সৃষ্টিকর্তার ইচ্ছায় হলেও সে একটা কিছু করেই আপনাকে ফেলবে, বুঝছেন, রাইট? আপনাকে হয় সে হচ্ছে আপনার উপরে কাইন্ড অফ বিদ্যুৎ পড়বে অর সামথিং, কিছু একটা হবে, রাইট? ন্যাচারালি কিছু হবে। লেটস সে কোনো একটা এয়ারক্রাফট যাচ্ছে আপনার বিল্ডিং এর উপর দিয়ে, এয়ারক্রাফটটাই হচ্ছে পড়ে গেল আপনার বিল্ডিং এর উপরে, ঠিক আছে? এটা হতে পারে, দিস ক্যান অলসো হ্যাপেন, রাইট? সো এই জিনিসগুলা হচ্ছে আপনার এক্সেপশনাল, এগুলা এক্সাম্পল না। কিন্তু এক্সাম্পল হতে পারে কোনগুলো? যেগুলো হচ্ছে অহরহ, হ্যাঁ? এরকম অনেক নিউজ আছে যে আপনার হচ্ছে কেন মানে এই ডিজাস্টার গুলো হলো। আপনার 1960
70 এর দিকে মনে হয় 70 আর 75 এর দিকে হবে আপনার টিন্টো নামে একটা কার লঞ্চ হয়েছিল, ঠিক আছে? যেই কারটাতে হচ্ছে আপনার রেয়ারেস্ট কলিশন হওয়ার পসিবিলিটিস ছিল, মানে হচ্ছে পিছে থেকে ধাক্কা লাগলে এক্সপ্লোশন হওয়ার পসিবিলিটিস ছিল। তো ওই কারটা লঞ্চ করে দেয়া হয়েছিল এন্ড পরবর্তীতে এটার অ্যাক্সিডেন্ট হয়েছে আর এটা নিউজে আসছে। এটা নিয়েও আপনারা সিনারিও পাবেন যে এই জিনিসটা কেন হলো, এবং এটা যখন তারা লঞ্চ করছে তখন তারা জানতো যে এই প্রবলেমটা এক্সিস্ট করে এন্ড এটা হতে পারে, তারপরেও দে লঞ্চ ইট। সো এটাই আপনি জানেন আপনার ত্রুটিটা, এটাই বললাম যে আপনি জানেন যে এটা হতে পারে কিন্তু আপনি তো শিওর না। সো আপনি হয়তো বা এরকম জোড়াতালি দিয়ে ওর মতো যে এটা হবে না, আচ্ছা হবে না দিয়ে দাও, হইলে আল্লাহর ইচ্ছা, লাক্সারে না যেটা ভালো হলো হইলে আল্লাহর ইচ্ছা, ভালো হতে পারে নাও হতে পারে, না হলে তো আমার বেনিফিট, অনেক প্রফিট পেয়ে গেলাম, রাইট? সো এই জিনিসটা এখন রিস্ক মানে আল্লাহর ইচ্ছা ইনকাম সোর্স এখন দেখেন আপনি যে রিস্কটা নিচ্ছেন, এই রিস্কটা নেবেন আপনি কখন? রিস্ক নিচ্ছেন কতগুলো লাইফের উপরে আপনি রিস্কটা নিচ্ছেন। অনেকগুলো। এই ব্রিজটা যদি আপনার ফল করে কোনো একটা বিজি ডেটে তাহলে কি হতে পারে সেটা আপনার চিন্তা করতে হবে। সেটাতেও যদি আপনার মোরালি হিট না করে তাহলে বুঝবেন আপনি শেষ, ঠিক আছে? আপনি একদম গন, আমাদের হয়ে গেছে, কি বলে এদিকে উঠে গেছে আমাদের সরকার যে হ্যাঁ বলে এই যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যে আপনি ড্রাইভার ধরেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ এখন ধরেন একটা বাসের ড্রাইভার, এখন মানুষ মারা গেল, এখন এখানে আপনি দোষটা কার দিবেন? ড্রাইভারের দোষ দিবেন? আচ্ছা এখন হচ্ছে বাসের ড্রাইভার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আপনার আগে অ্যানালাইজ করতে হবে। ধরেন কোনো মেকানিক্যাল কোনো ত্রুটি ছিল, হ্যাঁ মেকানিক্যাল ত্রুটি গেলে আপনি কাকে দোষ দিবেন? যে কিনা ম্যানুফ্যাকচার করছে তাকে আপনি দিবেন। তো এটা তো আপনি জাস্টিফাই করবেন পরে, আগে তো পিটাইবেন। এটা তো হিউম্যান নেচার, হিউম্যান ইনস্টিংক্ট। সেটা তো পরে কিন্তু এটা তো আপনি এই জন্যই তো আপনার এথিক্যাল ইস্যুগুলো জানতে হবে। এই জন্যই আপনার এথিক্যাল ওই যে ওই ফিলিংসটা এটা তো আপনার থাকতে হবে। আমরা কি যার করি? মারা গেছে সে তো এগুলো বলতো না, এইসব এথিক্যাল এটাই, আমরা কি করি? আমরা হচ্ছে কি করি, খুব তাড়াতাড়ি মানে খুব তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নেই এবং খুব তাৎক্ষণিকভাবে যেটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়েই আমরা মেতে উঠি। আচ্ছা এটাই তো আমাদের প্রবলেম। এখানে আরেকটা কথা, ধরেন যে বাসটা অ্যাক্সিডেন্ট হলো, ওই বাসটার আগুন জ্বালায় দিলে কি ওই মানাটা কি সলভ হয়ে যায়? এখন এইটা তো প্রবলেম, এটা হচ্ছে আমাদের প্রবলেম, এটা আমাদের সলভ করতে হবে, তাই না? এটা তো আমাদের প্রবলেম। এখন এটা কিন্তু অন্য কোথাও হয় না, আপনি বাইরে গিয়ে দেখেন অন্য কোথাও এটা হয় না। হ্যাঁ এটা কিন্তু আমরাই করি, এটা হচ্ছে আমাদের জাতিগত সমস্যা, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে মানে এটা নলেজের উপর ডিপেন্ড করে এবং অবশ্যই এটাও মনুষ্যত্বের উপরেই ডিপেন্ড করে। যে একটা অ্যাক্সিডেন্ট হলে আপনি বাস জ্বালায় ফেললেন, দ্যাটস নট আ সলিউশন। বাস জ্বালায় ফেললে আপনার ড্রাইভারকে যদি মেরেও ফেলেন সলিউশন তো নাই, যে প্রাণটা চলে গেছে ও তো আর ফিরে আসবে না, রাইট? হয়তো বা আপনার ক্রোধটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হবে কিন্তু পরবর্তীতে এটা আপনাকেও হিট করবে, অবশ্যই হিট করবে। যারা এই কাজগুলো করে কোনো না কোনো সময় গিয়ে তাকেও এটা হিট করবে যে এটা কেন করলাম, যদি তার মধ্যে ন্যূনতম বিবেক থাকে, যদি থেকে থাকে। এটাও আল্লাহ ভালো জানে যে আদৌ আছে কিনা, যদি থেকে থাকে তাহলে অবশ্যই। কারণ আপনি এটা নিয়ে কথা বলতে পারেন যে কেন আমাদের এখানে যেভাবে অ্যাক্সিডেন্টটা হলো বা যে ড্রাইভারের দোষ বলেন আর যাই বলেন, এটাকে কেন পরবর্তীতে অ্যানালাইজ করা হয় না? এইটা হচ্ছে আপনার আমাদের সোসাইটির প্রবলেম।
এইটা হচ্ছে আমাদের ল ইমপ্লিমেন্টেশনের প্রবলেম, এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল প্রবলেম, যেটা আমাদের সলভ করতে হবে, যেটাতে আমাদের ফোকাসড হতে হবে। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি যেদিকে ফোকাস হওয়ার কথা, যেদিকে নজর দেওয়ার কথা, সেদিকে নজর দেই না, আমরা অন্যান্য অনেক জায়গায় ফোকাস থাকি। আমার আরেকটা কোশ্চেন আছে, বল। এখন ধরেন আরেকটা সিনারি এরকম হলো যে কি শৈলী সাবান নেমে যায়, মানে সাবান একটা ধর্ম তাহলে সেটা কি ইমোরাল না মোরাল, মানে কিসের তো দাবির বিকাশ শিখাই দিয়ে গেছে। সেটা হচ্ছে আপনাদের যে জেন জির প্রবলেম, যে জেন জি তারা 35 প্লাস তারা যে তারা হচ্ছে এই যে মানে কিছু না বুঝেই জাস্ট সবাই যা করছে আমারও তাই করতে হবে, এটাই তো 35 করে বয়স। এটাই তো মানে এটা ছাড়া তো আর কিছু বলা যায় না এখানে, তাই না? এটা এখন এই বিষয়টা আপনাদেরই ঠিক করতে হবে। কেন ঠিক করতে হবে? কারণ আপনারা এই যে মাঠে যে নামেন, কারা নামেন? আপনারাই নামেন, তাই না? আপনারা নামেন, আপনাদের বন্ধুরা নামেন। কেন নামছি সেটা জানি না, কিন্তু নামতে হবে তাই নামছি। এখন এখানে তো অনেকগুলো শ্রেণী আছে, সব শ্রেণীরই তো কেউ একজন নামছে জন্যই বাকিরা আসছে, তাই না? সো সব শ্রেণীর লোকদেরই তো এই জিনিসটা রোধ করতে হবে। যাই হোক, আমরা পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা আবার একটু ফিরে আসি। সো আমরা অর্গানাইজেশনাল জিনিসটা চিন্তা করি। আপনি আপনার নিজের অর্গানাইজেশনটা আগে ঠিক করেন, দেখবেন যে আস্তে আস্তে সোসাইটিও ঠিক হওয়া শুরু করছে। ঠিক আছে, মানে আপনি সবসময় আমরা করি কি, আমরা অন্যকে পয়েন্ট আউট করতে খুব লাইক করি, যে ও এটা করলো, ও এটা করলো, আমি যে কি করছি এটাতে আমাদের কখনোই নজর থাকে না। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। সো আগে আমরা নিজে একটু পরিবর্তন হই, দেখবেন প্রথমে অনেক খারাপ লাগবে যে ও কেন এটা করছে, বাট আপনাকে দেখে একজন মানুষ হলেও শিখবে। ট্রাস্ট মি, একজন মানুষ হলেও আপনাকে দেখে শিখবে। আপনি নিজে আগে একটু চেঞ্জ হয়ে দেখেন, 5 বছর পরে হলেও একটা মানুষ হলেও বদলাবে আপনার জন্য, এন্ড এটাই আপনার সার্থকতা। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি পাবলিক স্পিকার না, কিন্তু আমাদেরকে এথিক্যাল ব্যাপার বুঝাতে গিয়ে পাবলিক স্পিকার হয়ে যাচ্ছে। দেখেন, সো আমরা হচ্ছে হুইসেল ব্লোয়ার সম্পর্কে পড়ছিলাম। হুইসেল ব্লোয়ার হচ্ছে এমন একজন মানুষ যে কিনা রং ডুইং বা ইলিগাল কোনো কিছু দেখলে, ইমোরাল কোনো কিছু দেখলে সে কি করে, সে হচ্ছে অথরিটির দৃষ্টি আকর্ষণ করে, এক কথায়। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে সিনারিও গুলো কিন্তু আপনাদের একটু ভালোভাবে পড়তে হবে সবগুলো, এবং প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখন দেখেন এই যে এথিক্স অফ হুইসেল ব্লোয়িং, মানে এই যে হুইসেলটা ব্লো করব, আমরা এতক্ষণ জানলাম যে হুইসেল ব্লোয়ার একজন ভালো মানুষ এবং খুব ইম্পর্টেন্ট একজন মানুষ, তাই না? তো আমাদের ইচ্ছা থাকতেই পারে যে আমরা সেই ইম্পর্টেন্ট মানুষটা হব, কিন্তু শুধু শুধু তো হুইসেল ব্লো করলে হবে না, নিজের মানে ক্ষতি নিজেই করতে তো চায় না কেউ, রাইট? সো এটার মধ্যেও কিছু নিয়ম আছে, যে কিছু গাইডলাইন আছে যে কখন আপনি হুইসেল ব্লোয়ারের ভূমিকা পালন করবেন অ্যাকচুয়ালি। তো সেটা সম্পর্কে আমরা একটু দেখি। তার আগে আমরা একটু দেখতে চাই, আচ্ছা এখানে হুইসেল ব্লোয়িং কি এটাই বলা আছে, এখানে নতুন কিছু বলা নাই, এবং এক্সাম্পলস অফ অ্যাবিউজেস, যে কোন টাইমে কি ধরনের ঘটনা ঘটলে আপনি হুইসেল ব্লো করতে পারেন বা করা উচিত, এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আনফরচুনেট রিয়েলিটি, তার মানে হুইসেল ব্লোয়ার যারা, তাদের অ্যাকচুয়ালি বাস্তবতা কি হয়, মেনি লুজ देयर জবস, রাইট? অনেকেই তাদের জব চ্যুত হয়, some find it hard to find employment later, মানে হচ্ছে আপনার পরবর্তীতে আবার চাকরি পাওয়াটাও খুবই ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? and some even lose friendship and contact with their family members as well. মাঝে মাঝে এরকম ঘটনাও ঘটে যে
আপনি আপনার ফ্যামিলি থেকেও সরে যান, আপনার ফ্রেন্ডশিপও নষ্ট হয়ে যায়। এখন অনেক কিছু আসছে, আপনারা যেহেতু একটু পলিটিক্যাল কথা উঠছে, সো এখন দেখবেন অনেক আর্মি অফিসার এরকম আছে ছিলই না, দেশের বাইরে চলে গেছিল। ওই যে বিডিআর বিদ্রোহ হলো না, মনে আছে 2009 সালে এটার পরে কিন্তু এখন বের হচ্ছে অনেকে চলে গেছেন, লুকিয়েছিলেন, ফ্যামিলির সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি, ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করতে পারেননি, কারণ তখন তারা কিছু কিছু ঘটনা উন্মোচন করার চেষ্টা করেছিলেন। তো তাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা হয়েছে, তাদেরকে খুঁজে বেড়ানো হচ্ছিল, তো তারা এরকম করা হচ্ছিলেন আর কি, ঠিক আছে? বাট দে ওয়্যার অ্যাকচুয়ালি রাইট। হ্যাঁ, এখন এই জিনিসগুলো আসছে। তো যাই হোক, সো এটা হচ্ছে আনফরচুনেট রিয়ালিটি। তো তাহলে তাকেও কিন্তু আমরা হুইসেল ব্লোয়ার বলতে পারি, তাই না? যেহেতু সে প্রশাসনের সাথে যুক্ত আছে, সো ওটা তার অর্গানাইজেশন, সো সেটা সে করতে গিয়ে কিন্তু অনেক ধরনের প্রবলেমে পড়ে যায়। আর আপনি ছোটভাবে দেখলে একটা ইনস্টিটিউশনের মধ্যেও কিন্তু হুইসেল ব্লোয়ার হতে গেলে এরকম চাকরি চলে যেতে পারে। 3 নাম্বারটা অ্যাকচুয়ালি আমরা যদি এরকম গভর্নমেন্টাল ইস্যু হয় সেক্ষেত্রে 3 নাম্বারটা হতে পারে। ছোট ছোট অর্গানাইজেশনে সাধারণত এটা হয় না, তবে এই দুইটা হওয়ার চান্সেস আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে এটা কেন করব? এই যে যারা করেছেন তারা কেন করেছেন এই কাজগুলো, কেন এই কাজগুলো করেছেন? আচ্ছা, কয়টা বাজে? আচ্ছা, সো এইটুকু যে কেন এটা করব। হ্যাঁ, আচ্ছা, শিশু শ্রম না, ও মজা পাচ্ছে তাই এটা করছে। যাই হোক, সো কেন এটা করব দেখেন, ইট ইজ সামটাইমস রাইট থিং টু ডু। মাঝে মাঝে এই কাজটাই করা উচিত বলেই করতে হবে, ঠিক আছে? মোরালি স্পিকিং। ওকে, এরপরে আসেন সেলফ স্যাক্রিফাইস ইজ সামটাইমস রিকোয়ার্ড টু প্রোটেক্ট আদার্স অর স্টপ অ্যাবিউজেস। মাঝে মাঝে আপনার সেলফ স্যাক্রিফাইস কি করতে পারে, একটা বড় হার্ম বা অনেক মানুষকে সেভ করতে পারে, রাইট? অনেকে করে। প্রফেশনাল কোর্স রিকোয়ার্ড। হ্যাঁ, আপনার প্রফেশনাল কোড যেটা কোড অফ কন্ডাক্ট, যেটা এখানেও বলা থাকে যে আপনি ভালো কিছুর জন্য স্যাক্রিফাইস করেন। সো এই কারণে মানে কাইন্ড অফ টোটাল ব্যাপারটা হচ্ছে আপনার নৈতিকতা, আপনার মেন্টাল পিস। হয় না যে আপনার ক্ষতি হয়ে গেছে বাট আপনার শান্তি আছে, রাইট? কেন শান্তি আছে? কারণ আপনি নিজেকে এটাতে বিশ্বাস করাতে পারেন যে আমি যা করেছি এটা ঠিক করেছি, রাইট? সো এই জিনিসটা। আচ্ছা, সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা আজকে শেষ করা অ্যাকচুয়ালি উচিত ছিল। এটা একটু বলে দেই শর্টকাটে যে হুইসেল ব্লোয়িং করার জন্য কিছু গাইডলাইন, যে কখন করব। এখন অনেক বেশি মোটিভেটেড হয়ে একটু কিছু দেখে আমি টাস করে চলে গেলাম হেডের কাছে, তাহলে কিন্তু আবার ঝামেলায় পড়ে যাব, বুঝছেন? সো আগে আপনার কি করতে হবে, দেখতে হবে যে আপনার অর্গানাইজেশন খুব সিরিয়াস একটা হার্ম করতে যাচ্ছে মানুষের, বা খুব মানে এমন কিছু ডিসিশন নিতে যাচ্ছে যেটাতে অনেক মানুষ এফেক্টেড, লাইফ এফেক্টেড হবে। এরপরে দেখতে হবে যে আপনি এই হার্মটার বিষয়ে বা এই বিপদটা যে আসতে যাচ্ছে এর বিষয়ে আপনি আপনার ইমিডিয়েট যে সুপিরিয়র, মানে আপনার ধরেন টিম লিড হতে পারে বা আপনার ডিপার্টমেন্ট হেড হতে পারে, তাকে আগে ইনফর্ম করলেন এবং সে কিছুই করলো না, সে চুপচাপ। ওকে, এরপরে কি করতে হবে, এরপরে আপনি ইন্টারনাল, আপনার অর্গানাইজেশনের ইন্টারনাল সব কিছু ট্রাই করছেন, যে যেই ওয়েতে যাকে যাকে বলা যায় এই বিষয়টা, সেটা সব কিছু ট্রাই করে ফেলেছেন এবং আপনি তারপরেও কেউ কিছু করছে না, সবাই চুপচাপ আছে, আপনি বুঝতে পারতেছেন যে বিপদ আসবেই, ঘনিয়ে আসছে। হ্যাঁ, এরপরে আপনার কাছে যুক্তিযুক্ত প্রমাণ আছে যে অ্যাকচুয়ালি আপনি যা বলছেন, যা চিন্তা করছেন, এই বিপদ যে আসবেই এটা যে আপনি শিওর এবং এর এগেইনস্টে আপনার কাছে প্রমাণ আছে, সেই প্রমাণটা থাকবে এবং যে কিনা ইম্পার্শিয়ালি জাজ করবে এরকম কোন একটা মানুষ, সে যেন আপনার এই কথায় বিশ্বাস করে, এরকম আপনার কাছে এনাফ এভিডেন্স আছে। আচ্ছা, and you have good reason to believe that revealing the threat will prevent the harm at
বা বাইরে মানে হায়ার অথরিটির কাছে গেলে এটা অ্যাটলিস্ট আমার যদি জব চলেও যায় তারপরেও এটা বিপদটাকে আটকাবে। ঠিক আছে, আপনি যেন সেটাকে একসেপ্ট করতে পারেন। এই যে এই কস্টটা বেয়ার করবেন, যে আপনি আপনার নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছেন, কিন্তু এটা যেন বিপদটা মানে প্রিভেন্ট হয়, এটা যেন আপনি শিওর থাকেন, তখনই আপনি হুইসেল ব্লো করবেন, তাছাড়া করবেন না। বুঝতে পারছি? আচ্ছা, এই শেষ। আর হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি পড়ানোর কিছু নাই, আপনার দায়িত্ব কি কি আছে বা কিরকম একটা এক্সাম্পল দেয়া আছে। ঠিক আছে, এরপর আসেন প্রিকশনারি প্রিন্সিপাল। প্রিকশনারি প্রিন্সিপাল হচ্ছে হ্যাঁ কাইন্ড অফ সতর্কতা, এবং হচ্ছে আপনার কোনো এরকম একটা সিচুয়েশন, ধরেন যে একটা খুবই সিরিয়াস সিচুয়েশন, এরকম সিচুয়েশনে আপনি কোনো একটা টেস্ট পারপাসে কোনো একটা অ্যাক্টিভিটি লঞ্চ করা। দ্যাট মিনস এটার একটা এক্সাম্পল হতে পারে কোভিডের ভ্যাকসিন। কোভিড যখন ছিল তখন কোভিডের সময় কি হলো বলেন তো? ভ্যাকসিন যখন প্রথম যে ভ্যাকসিনটা বের হলো ওটা কি ছিল? ফাইজার ছিল না মডার্না ছিল? আচ্ছা, যেটা ছিল আমারও এক্স্যাক্টলি মনে নেই যে প্রথমে কোনটা এসেছিল। তো যেটা এসেছিল প্রথমে ওটার কিছু সাইড এফেক্টস ছিল, তাই না? ওটার হচ্ছে আপনার ভ্যাকসিনটা নিলে অনেকের জ্বর আসতো, অনেকের অনেক ধরনের এফেক্ট হতো। স্টিল ওটা কিন্তু আপনার ছেড়ে দেওয়া হয়েছিল। কেন? প্রিকশনের জন্য। প্রিকশনারি প্রিন্সিপাল এটাকে বলে, যে এই মেজারটা নিতে হবে, এখন আর কোনো ওয়ে নাই। কারণ যদি এটা আমি না লঞ্চ করি, এটার না লঞ্চ করলে যে ব্যাপারটা হচ্ছে যে অনেক মানুষ মারা যাচ্ছে, তাই না? এমন একটা ভাইরাস যেটা আগে কখনো ছিল না, কেউ কখনো দেখেনি। তো এই ধরনের একটা সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য কোনো একটা এক্সপেরিমেন্টাল কোনো অ্যাকশন নেয়া। ঠিক আছে, যে অ্যাকশনটা অ্যাকচুয়ালি নিতে হবে। তো প্রিকশনারি প্রিন্সিপাল হচ্ছে বুঝছেন? আচ্ছা, এই যে টেকিং প্রিভেন্টিভ অ্যাকশন ইন দ্য ফেস অফ আনসার্টেনিটি। আচ্ছা, এন্ড ওইটা যে ভ্যাকসিনটা আপনার যে প্রতিরোধ করবে এটাও কিন্তু জানতো না, এটাও কিন্তু কেউ জানতো না, তাই না? তারপরেও কিন্তু দিয়েছে, এরকম আর কি। ঠিক আছে, সো এটাও আর কি খুব বেশি বোঝার তেমন কিছু নাই, একটু দেখে নিয়ে সেন্ট্রাল কম্পোনেন্টস গুলো, এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রিকশনারি প্রিন্সিপালের সেন্ট্রাল কম্পোনেন্টস। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার ফার্স্ট চ্যাপ্টার শেষ। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানবো এবং মেজর রিলিজিয়াস ডাইভার্সিটি সম্পর্কে জানবো। হ্যাঁ, মানে হচ্ছে ডিফারেন্ট রিলিজিয়নে যে মানুষের বিলিফ সিস্টেম গুলো ডিফারেন্ট, সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে। কেন জানবো ওটা আমি নেক্সট ক্লাসে বলবো। আরেকটা আপনাদের জন্য নোটিশ হচ্ছে, আপনাদের এই সোমবার রাত 9:30টায় একটা মেকআপ ক্লাস হবে, কারণ আপনাদের লাস্ট উইকে ক্লাসটা ক্যান্সেল হয়েছিল, রাইট? আমার এই ক্লাসটা ছিল না, সো আমি একটা মেকআপ ক্লাস নিব। আর আপনাদের মিড টার্মের আগে আমরা 3টা চ্যাপ্টার করব, সো আপনাদের মিড টার্মের আগে হয়তোবা আমি 3টা ক্লাসই পাবো। ওকে, সো আপনাদের মিড টার্ম হচ্ছে ডিসেম্বরের 13 থেকে শুরু হওয়ার কথা, আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের হচ্ছে আর বেশি সময় নেই, সো আমাদের তাড়াতাড়ি করে পড়াশোনা শুরু করতে হবে।